প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের ফার্স্ট সামেটিভ যে ইউনিট টেস্ট হবে সেই ইউনিট টেস্টের বাংলা বিষয়ের সম্পূর্ণ সাজেশন। তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো। ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিতে একেবারেই ভুলো না। দেখো বন্ধুরা, আজ আমি তোমাদের যে সাজেশনটা দেব সেটা তোমরা দেখতে পাবে যে একটা প্রশ্ন তোমরা যদি মুখস্থ করে রাখো তাহলে কিভাবে তোমরা আরও লাইন তুলে যে প্রশ্নগুলো আসবে তোমরা সেগুলো কিভাবে উত্তর করতে পারবে। তাই তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি একবারে না টেনে তোমরা পুরোপুরি দেখে যাও। প্রথমে আসছি তোমাদের গল্প জ্ঞানচক্ষু। এই জ্ঞানচক্ষু গল্প থেকে তোমাদের আমি কতগুলি প্রশ্ন বলবো। এই প্রশ্নগুলি পশ্চিমবঙ্গের 90% স্কুলে এগুলোই দেয়। তবুও বলছি তোমাদের এই যে ইউনিট টেস্টের যে প্রশ্ন সেগুলো স্কুলে মাস্টারমশাই করে যারা তোমাদের বাংলা বিষয় পড়ান। তাই তোমরা ক্লাসে যে প্রশ্নগুলো স্যারেরা বারবার বলছে এখনও পর্যন্ত বলবে সেগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবে। যে প্রসঙ্গটা তোমাদের করতে বলবে, যে অংশটা তোমাদের বারবার পড়তে বলবে সেইটাই তোমরা কিন্তু দেখে রাখবে। তাহলে তোমাদের পরীক্ষায় প্রশ্ন উত্তর করতে কোনো অসুবিধা হবে না। আর তোমাদের যে এমসিকিউ বা এসিকিউ টাইপের প্রশ্নগুলো হয় বা ব্যাকরণ যে প্রশ্নগুলো হয় সেগুলো তোমরা স্কুলের ক্লাসগুলো ভালো করে করবে। আর এমসিকিউ এসিকিউর জন্য তোমরা গল্প, কবিতা বা প্রবন্ধ, কোনি, উপন্যাস তোমরা ভালোভাবে পড়বে। ভালোভাবে যদি টেক্সট বইটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো তাহলে তোমরা যদি বিষয়বস্তুটা বুঝতে পারো কবিতার বা গল্পের যে মূল যেটা বলতে চাইছে সেটা সারমর্ম যদি বুঝতে পারো তাহলে তোমাদের উত্তর করতে আশা করছি কোনো অসুবিধে হবে না। তবু তোমাদের জন্য আজকে আমি কিছু সাজেশন প্রস্তুত করেছি। এইগুলোই পশ্চিমবঙ্গের 80 থেকে 90% স্কুলে এই ধরনের প্রশ্নগুলো তোমাদের করে। প্রথমে আসছি তোমাদের জ্ঞানচক্ষু গল্প। এই গল্প থেকে তোমাদের 13 পাতায় এবং 14 পাতায়, দেখো 13 পাতায় বইটা নিয়ে তোমরা সামনে বসো। 13 পাতায় এবং 14 পাতায়, 13 পাতায় দেখো একটা লাইন আছে, এমন সময় ঘটল সেই ঘটনা। ঘটনাটি কি ঘটেছিল? যখন তপনদের বাড়ি ছোট মাসি এবং ছোট মেসো এলো সেই সন্ধ্যা তারা পত্রিকা নিয়ে, তখন ঘটনাটা কি ঘটেছিল এইটা নিয়ে তোমাদের কিন্তু পরীক্ষার প্রশ্ন আসে। এবার কেমন লাইন তুলে প্রশ্নগুলি আসতে পারে, যেমন কেন, হেতু, কোন প্রসঙ্গে এই উক্তিটি করা হয়েছে। তারপর সত্যি তপনের জীবনে সবচেয়ে সুখের দিনটি এলো আজ, কেন এই মন্তব্য। তারপর হয়তো প্রশ্ন এলো যে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, কোন ঘটনাকে কেন অলৌকিক বলা হয়েছে। ঘটনাটা কিন্তু একটাই, যে ছোট মাসি পত্রিকা নিয়ে বাড়িতে ঢুকলো, তারপর যে ঘটনাটা ঘটেছিল সেটাই তোমাদের উত্তর। তাহলে বিভিন্ন লাইন তুলে কিন্তু তোমাদের এই প্রশ্নটি আসতে পারে। কিন্তু তোমাদের যে লাইনগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, বা তোমাদের এলো যে এমন সময় ঘটলো সেই ঘটনা, বা আসতে পারে বুকের রক্ত ছলকে ওঠে তপনের। কেন তপনের বুকের রক্ত ছলকে উঠেছিল, সেই একই উত্তর যে মাসি এবং মেশোর হাতে সন্ধ্যা তারা পত্রিকাটা দেখে। তারপর তোমাদের এখান থেকে যে 5 নম্বরের প্রশ্ন, এখান থেকে তোমরা দেখে রাখবে যে গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হওয়ার কথা সে আহ্লাদ খুঁজে পায় না, কেন তপন সেই আহ্লাদটা খুঁজে পায় না। এটা তোমাদের 5 নম্বরের জন্য প্রশ্ন আসতে পারে। এটা আবার ঘুরিয়ে আসতে পারে যে সত্যি তপনের জীবনে সুখের দিনটি এলো আজ, কেন এই মন্তব্য, সেই দিনটি কিভাবে দুঃখের দিনে পরিণত হয়েছিল। সেটা কিন্তু সেই একই উত্তর যে ভয়ঙ্কর আহ্লাদটা করা ছিল সে আহ্লাদ খুঁজে পায় না। তাহলে এগুলো তোমরা 5 নম্বরের জন্য পড়বে। জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। তপনের প্রথম জ্ঞানচক্ষু কিভাবে খুলেছিল এবং তপনের প্রকৃত জ্ঞানচক্ষু কখন খুলেছিল, অর্থাৎ তপনের যে আত্ম উপলব্ধি, এই প্রসঙ্গটা থেকে তোমাদের প্রশ্ন আসে। তারপর একদম শেষের দিকে যে তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন, কেন তপনের এরকম মনে হয়েছিল, সে তপনের আত্ম উপলব্ধি, একই তোমাদের উত্তর লিখতে হবে। আরেকটা প্রশ্ন, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। তপন কি সংকল্প করেছিল, কি প্রতিজ্ঞা করেছিল, এইগুলো তোমরা 5 নম্বরের জন্য এখান থেকে কিন্তু পড়ে রাখবে। আর তোমরা এখান থেকে 3 নম্বরের জন্য প্রশ্ন পড়ে রাখবে যে কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, কোন কথাটা শুনে
তপনের চোখ মার্বেল হয়ে গেল। এ বিষয়ে সন্দেহ ছিল তপনের কোন বিষয়ে সন্দেহ ছিল? তারপর তোমাদের আসতে পারে রত্নের মূল্য জহুরির কাছে, তাৎপর্য আলোচনা করো। মেসোর উপযুক্ত কাজ হবে সেটা, কোন কাজটা মেসোর উপযুক্ত কাজ। তারপর তোমাদের তা ঘটেছে, সত্যিই ঘটেছে, কি ঘটেছে, সূচিপত্রে কি লেখা রয়েছে। তারপর তপনের বাবা কি বলেছিলেন, যখন গল্প ছাপাটা হয়ে গিয়েছিল তখন তপনের বাবা কি বলেছিলেন, তপনের মেজ কাকু কি বলেছিলেন। তারপর ছোট প্রশ্ন তোমাদের যে জ্ঞানচৌক গল্পটি কোথা হতে নেওয়া হয়েছে। তারপর তপনের ছোট মাসি তপনের চেয়ে কত বছরে বড় ছিল, কোন পত্রিকায় তপনের গল্পটি ছাপা হয়েছিল, তপনের গল্পটির নাম কি, তারপর সূচিপত্রে কি লেখা রয়েছে। তারপর তপনের ছোট মেসো পেশায় কি ছিল, কলেজে প্রফেসর ছিল। তারপর তপন কোন উপলক্ষে তার মামা বাড়িতে এসেছিল। এইগুলি তোমরা ছোট প্রশ্নগুলো করে রাখবে। এখান থেকে তোমাদের 5 নম্বর যেগুলো বললাম সেগুলো করবে, এবং ছোট প্রশ্ন যেগুলো বললাম এগুলো তোমরা করবে। এখান থেকে আর কোনো প্রশ্ন মোটামুটি করার দরকার নেই। তারপর মা কোন খাতাটা বিয়ে বাড়িতে নিয়ে যেতে ভোলেননি, হোম টাস্কের খাতাটা। বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা, কোন কথার কথা বলা হয়েছে। তারপর ক্রমশ কথাটাও ছড়িয়ে পড়ে, কোন কথাটা ক্রমশ ছড়িয়ে পড়ে। এইগুলি তোমরা এখান থেকে কিন্তু দেখে রাখবে। এরপর চলে আসছি আমরা কবিতা অসুখী একজন। এখান থেকে তোমরা করে রাখবে যে অসুখী একজন কবিতাটি কোন কাব্যগ্রন্থে নেওয়া হয়েছে, পাবলো নেরুদার প্রকৃত নাম কি, মূল যে পাবলো নেরুদার কাব্যগ্রন্থ থেকে নেওয়া হচ্ছে সে কাব্যগ্রন্থের নাম কি। তারপরে এখান থেকে তোমরা বড় প্রশ্ন করে রাখবে যে তারপর যুদ্ধ এলো, যুদ্ধের যে পরিণতি, অর্থাৎ যুদ্ধ আসার পর কি পরিণতি হয়েছিল, এটা কিন্তু তোমাদের এখান থেকে 5 নম্বর প্রশ্ন। আর এখান থেকে তোমরা 3 নম্বর যেমন দেখে রাখবে যে আমি তাকে ছেড়ে দিলাম, কে, কেন, কাকে ছেড়ে দিল। তারপর আসতে পারে শূন্যস্থান, হেঁটে গেল এক গির্জার ড্যাশ, বা নান শব্দের অর্থ কি, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, কথাটি তাৎপর্য। তারপর সেই মেয়েটির মৃত্যু হলো না এমন কথা কেন বলা হয়েছে। তারপর তারা স্বপ্ন দেখতে পারল না, কারা কেন স্বপ্ন দেখতে পারল না। তারপর সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, কি আগুনে জ্বলে গেল, কি চূর্ণ হয়ে গেল। এটা যুদ্ধের পরিণতি থেকে তোমরা 5 নম্বর যদি করে রাখো তাহলে এই প্রশ্ন উত্তর করতে পারবে। তারপরে যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা, কেন এমন হয়েছে কবিতা অবলম্বনে লেখো। তারপর এখানে আর ছোট প্রশ্ন আসে যে দেবতাদের কি বিশেষণ দেওয়া হয়েছে কবিতায়, শান্ত হলুদ। এগুলি এখান থেকে করে রাখবে। আর অসুখী একজন কবিতাটি কে তর্জমা করেছেন, নবারুণ ভট্টাচার্য। তাহলে অসুখী একজন কবিতা হয়ে গেল। এরপর তোমাদের কবিতা আয় আরও বেঁধে বেঁধে থাকি। এই কবিতা থেকে তোমরা বিষয়বস্তুটা কিন্তু ভালো করে পড়ে রাখবে। বিষয়বস্তু কেন্দ্রিক এই কবিতা, কিন্তু তোমরা যদি বিষয়বস্তু পড়ে রাখো তাহলে 5 নম্বরে যে প্রশ্ন আসুক তোমরা বিষয়বস্তু ঠিকঠাক গুছিয়ে লিখে দাও, তাহলে তোমাদের নাম্বার দিতে কিন্তু স্কুলের শিক্ষকরা বাধ্য। যেমন এখান থেকে একটা প্রশ্ন আসে, আয় আরও বেঁধে বেঁধে থাকি, কোন পরিস্থিতিতে কেন কবি বেঁধে বেঁধে থাকতে বলেছেন, তাহলে বিষয়বস্তুটা পড়লে হয়ে যাবে। এখান থেকে তোমাদের 5 নম্বর একটাই প্রশ্ন পড়ে রাখবে। এখান থেকে তোমাদের ছোট প্রশ্ন, কবিতাটি কোন কাব্যগ্রন্থে নেওয়া হয়েছে, শঙ্খ ঘোষের ছদ্মনাম কি। তারপর যে 4টে লাইন প্রথমে দেওয়া আছে, আমাদের ডান পাশে ধস, সেখান থেকে পায়ে পায়ে হিমানির বাঁধ, এগুলো শূন্যস্থান পড়ে। বোমারু শব্দের অর্থ কি, হিমানির বাঁধ শব্দের অর্থ কি। তারপর আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, একথা বলার কারণ কি বা তাৎপর্য। আমাদের ইতিহাস নেই, এটি লাইনটার ব্যাখ্যা। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে, এটাও তোমাদের পরীক্ষায় চলে আসে। এগুলি তোমরা ভালোভাবে করে রাখবে। মেন কথা এই কবিতার বিষয়বস্তুটা তোমরা কিন্তু ভালোভাবে করে রাখবে, তাহলে তোমরা যে কোনো ধরনের প্রশ্ন এখান থেকে তোমরা অ্যাটেন্ড করতে পারবে। চলে আসছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ কবিতা, যে কবিতাটা তোমাদের মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আফ্রিকা। আফ্রিকা কবিতা থেকে তোমরা 5 নম্বরের প্রশ্ন পড়ে রাখবে। দেখো 37 পাতায়, হাই ছায়াবৃতা থেকে চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। এইখানে যে লাইনগুলো আছে এখান থেকে তোমাদের এক লাইন প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। এখান থেকে যে লাইন তুলে আসে, হাই ছায়াবৃতা,
কাকে কেন ছায়াবৃতা বলা হয়েছে তার সম্পর্কে কবি এই কবিতায় কি কি জানিয়েছেন, মানে আফ্রিকা সম্বন্ধে তোমাদের এখানে লিখতে হবে। তারপর এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। কারা লোহার হাতকড়ি নিয়ে এলো এবং তারা আসার পর কি কি ঘটেছিল? তাহলে একই উত্তর হবে, আফ্রিকা সম্বন্ধে লিখতে বলছে এখানে। তারপর লাইন, সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। সভ্যের বর্বর লোভ কিভাবে নিজেদের অমানুষতাকে তুলে ধরেছিল, এই লাইনটা তুলে প্রশ্ন আসে, তোমাদের একই উত্তর হবে। তারপর চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। কার ইতিহাসে কিভাবে চিরচিহ্ন মুদ্রিত হয়েছিল? এই লাইনগুলো তোমার যদি প্রশ্ন আসে তোমাদের উত্তর একটাই হবে যে আফ্রিকার ওপর সাম্রাজ্যবাদীদের যে অত্যাচার সেইটা তোমাদের এখানে কিন্তু বিস্তারিতভাবে লিখতে হবে। এইটা কিন্তু 5 নম্বরের জন্য এই লাইনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া তোমাদের যে শেষের লাইনগুলো আছে, এসো যুগান্তের কবি থেকে একদম সেই হোক সভ্যতার শেষ পুণ্যবাণী। এসো যুগান্তের কবি, যদি এই লাইনটি তুলে প্রশ্ন আসে তাহলে তোমাদের প্রশ্নটা কেমন হবে? যুগান্তের কবিকে কোন পরিস্থিতিতে কেন ডাকা হয়েছে, যা বা লাইন তুলে আসতে পারে, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। মানহারা মানবী কাকে বলা হয়েছে এবং কাকে কেন কখন মানহারা মানবীর দ্বারে দাঁড়াতে কবি বলেছেন। বা লাইন তুলে প্রশ্ন এলো, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। পুণ্যবাণীটি কি, কেন তা প্রয়োজন বা কেন তা অপরিহার্য? এই লাইনগুলো তুলে যদি প্রশ্ন আসে তাহলে তোমাদের কিন্তু একই উত্তর হবে। বিভিন্ন লাইন তুলে কিন্তু তোমাদের এই প্রশ্নটি আসতে পারে। এখান থেকে এবার ছোট প্রশ্ন কি আসতে পারে? আফ্রিকা কবিতাটি কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। কোন কাব্যগ্রন্থে নেওয়া হয়েছে? পত্রপুট। কার অনুরোধে তিনি কবিতা লিখেছিলেন? অমিয় চক্রবর্তী অনুরোধে কবিতা লিখেছিলেন। তারপর এটা কত সালে তিনি কবিতা লিখেছিলেন? তারপর যে মানে কোন পরিপ্রেক্ষিতে তিনি কবিতা লিখেছিলেন এটা তোমরা একটু দেখে রাখবে। তারপর এখান থেকে তোমাদের আসতে পারে, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। কে কাকে কোথায় কেন ছিনিয়ে নিয়ে গেল? এইভাবে তোমাদের এই প্রশ্নগুলো তোমরা এখান থেকে করে রাখবে। এরপর তোমাদের চলে আসছি তোমাদের প্রবন্ধ হারিয়ে যাওয়া কালিকলম। হারিয়ে যাওয়া কালিকলম থেকে তোমাদের 5 নম্বরের জন্য 3-4টি টপিক বলে দিচ্ছি, প্রসঙ্গ। সেই প্রসঙ্গগুলো তোমরা কিন্তু ভালোভাবে করে রাখবে, তাহলে তোমাদের এখান থেকে আর প্রশ্ন করতে কোনো অসুবিধা হবে না। যেমন 1 নম্বর, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। লেখকদের যে কালি তৈরির পদ্ধতি, এইটা তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপর আছে জন্ম নিল ফাউন্টেন পেন, 52 পাতায় ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্ত, কিভাবে ফাউন্টেন পেন জন্ম নিল বা ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস, এটাও তোমাদের কিন্তু পরীক্ষায় আসে। তারপর মনে আছে আমার প্রথম ফাউন্টেন কেনার কথা। কলেজ স্ট্রিটের দোকান থেকে লেখক যখন প্রথম ফাউন্টেন পেন কিনলো সেটার অভিজ্ঞতা কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্নে আসে। তারপর তোমাদের আরেকটি লাইন, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে, এই প্রসঙ্গটা দেখে রাখবে। তারপর ক্যালিগ্রাফিস্ট বা লিপি কুশলের যে প্রসঙ্গ আছে তোমাদের বইয়ে, সেটাও কিন্তু ভালোভাবে করে রাখবে। আর এছাড়াও তোমরা দেখে রাখবে যে তোমাদের লেখার পাত বলতে শৈশবে আমাদের ছিল কলা পাতা। কলা পাতায় কীভাবে লেখার পাতা ব্যবহার করতো লেখক, এগুলো তোমরা এখানে দেখে রাখবে। আর শর্ট প্রশ্নের জন্য তোমাদের কিন্তু এই প্রবন্ধটা পুরো লাইন টেক্সট বইটা কিন্তু ভালোভাবে পড়তে হবে, তাহলে তোমরা এখান থেকে সমস্ত শর্ট কোশ্চেন কিন্তু করতে পারবে। তো তোমাদের জন্য কিছু শর্ট প্রশ্ন বলছে, এখান থেকে তোমরা অবশ্যই দেখে রাখবে যে হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধের লেখক কে? শ্রীপান্ত ছদ্মনামে কে লিখতেন? লেখক যে অফিসে কাজ করত সেটি কিসের অফিস? লেখকরা ছোটবেলায় কলম কিভাবে তৈরি করত? লেখকরা হোম টাস্ক করতেন। লেখার পাত বলতে বোঝায়, মানে কোন পাতা তিনি পাতা ব্যবহার করতেন লেখকরা। পালকের কলমের ইংরাজি নাম কি? ফাউন্টেন পেন কে তৈরি করেছিলেন? ফাউন্টেন পেনের বাংলা নাম কি? আদিতে ফাউন্টেন পেনের নাম কি ছিল? বাঙালি সাংবাদিকদের বাবু কুইল ড্রাইভার্স কে বলতেন?
ফাউন্টেন পেনের বাংলা নাম কে দেন, মানে ঝর্ণা কলম, এই বাংলা নামটা কে দেন? তারও ছিল ফাউন্টেন পেনের নেশা। কার? 19 শতকে 32,000 অক্ষর লেখানো যেত। কত আনায়? 12 আনায়। সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র সত্যজিৎ রায়। অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন, অন্নদাশঙ্কর রায়। এইগুলো তোমরা এখান থেকে কিন্তু প্রশ্নগুলো করে রাখবে। এছাড়া তোমরা করে রাখবে নিজের হাতে কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের, তা হলো ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। কঙ্কাবতী ও ডমরুধরের স্বনামধন্য লেখকের নাম ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। এসব ছোট প্রশ্নগুলো তোমরা করে রাখবে। লেখে তিনজন, এই তিনজন কে কে? কোনি উপন্যাস থেকে তোমরা যে প্রশ্নগুলো দেখে রাখবে, আর প্রথম প্রশ্ন দেখে রাখবে যে বারুণীর দিনে গঙ্গাঘাটের দৃশ্য বর্ণনা করো। বা প্রশ্ন এলো আজ বারুণী, বারুণী কি? বারুণীর দিনে গঙ্গাঘাটের দৃশ্য কী রূপে ছিল তা বর্ণনা করো। তারপর তোমরা দেখে রাখবে যে খাওয়ার আমার লোভ নেই, ডায়েটিং করি, বক্তাকে তার ডায়েটিংয়ের পরিচয় দাও, অর্থাৎ বিষ্ণুচরণ ধরের ডায়েটিংয়ের পরিচয় দাও। তারপরে বিষ্ণুধরের বিরক্তির কারণ, হাত 15 দূরের একটা লোক। বিষ্ণুধরের সংক্ষিপ্ত পরিচয় দাও এবং তার বিরক্তির কারণ উল্লেখ করো। তারপর আপনি আমার থেকে 4,000 গুণ বড়লোক, কিন্তু 4 লক্ষ টাকা খরচ করেও আপনি আপনার শরীরটাকে চাকর বানাতে পারবেন না। বক্তা কাকে কেন একথা বলেছিল? তারপর ঘাটে থই থই ভিড়, কোন ঘাটে? থই থই ভিড়ের কারণ কি? এই ভিড়ের বর্ণনা দাও। সেই গঙ্গা ঘাটে যে বারুণীর দিনের ঘটনা, সেটাই তোমাদের লিখতে হবে। তারপর ক্ষিতীশের বিরুদ্ধে যে জুপিটার ক্লাবের যে অভিযোগ, সেই অভিযোগগুলো কি কি এবং অভিযোগগুলো তিনি জবাব কি কি দিয়েছিলেন। এই লাইনটা একটু ঘুরিয়ে এলো যে টেবিলের মুখগুলি উজ্জ্বল হয়ে উঠল, কেউ মাথা নাড়লো, কেউ নড়ে চড়ে বসলো। টেবিলের কোন কোন মুখের কথা বলা হয়েছে, তাদের মুখ উজ্জ্বল হয়ে যাওয়ার কারণ কি? তার মানে এখানে তোমাদের সেই ক্ষিতীশ সিংহের বিরুদ্ধে যে অভিযোগ, সেগুলি তোমাদের লিখতে হবে। তারপর প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়েছিল, লীলাবতীর যে বিদ্রোহী হয়ে যাওয়ার প্রসঙ্গ, সেটাও তোমাদের পরীক্ষায় আসতে পারে। আর লীলাবতী প্রসঙ্গ যে প্রজাপতি ডানা মেলে দিয়েছে, এটাও তোমরা একটু এখান থেকে দেখে রাখবে। তো এইগুলো তোমাদের কোনি অংশে সাইসেন। এবার তোমাদের ব্যাকরণ। দেখো বন্ধুরা, ব্যাকরণ তোমাদের আছে কারক। কারকটা তোমাদের ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। প্রতিটি কারক তোমাদের ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। কারক নির্ণয় কিন্তু তোমাদের শিখতে হবে, যে কোনটা কোন কারক। এগুলো কোনো সাজেশন দেওয়া সম্ভব নয়। এছাড়াও তোমরা এখান থেকে যে শর্ট প্রশ্ন দেখে রাখবে, কারক শব্দের অর্থ কী, কারক ব্যুৎপত্তি নির্ণয় করো। তারপর তোমরা দেখে রাখবে যে বিভক্তি কাকে বলে, বিভক্তি কোথায় কোথায় বসে, অনুসর্গ কাকে বলে, অনুসর্গ কোথায় বসে, অনুসর্গর অপর নাম কি। তারপর নির্দেশক কাকে বলে, নির্দেশক কোথায় বসে, তির্যক বিভক্তি, শূন্য বিভক্তি, বিভক্তি অনুসর্গের পার্থক্য, বিভক্তি নির্দেশকের পার্থক্য, এইগুলি তোমরা তোমাদের মুখস্থ করে রাখতে হবে একদম। তারপর কর্তার যে বিভিন্ন ভাগগুলো আছে, প্রযোজ্য কর্তা, প্রযোজক কর্তা, সমধাতুজ কর্তা, নিরপেক্ষ কর্তা, ব্যতিহার কর্তা, প্রযোজ্য কর্তা, প্রযোজক কর্তার পার্থক্য, এগুলো তোমরা ভালোভাবে দেখে রাখবে। আর তোমাদের কর্মকারকের যে ভাগগুলো আছে, যেমন মুখ্য কর্ম, গৌণ কর্ম, উদ্দেশ্য কর্ম, বিধেয় কর্ম, কর্মে বিপ্সা, এবং তোমাদের কোনটি প্রাণীবাচক গৌণ কর্মের বা মুখ্য কর্মের মধ্যে, কোনটি অপ্রাণীবাচক, মুখ্য কর্ম গৌণ কর্মের পার্থক্য, এগুলো তোমাদের পরীক্ষা আসে। সেরকমই করণের যে বিভিন্ন ভাগগুলো আছে, যন্ত্রাত্মক করণ, উপায়াত্মক করণ, হেতুময় করণ, বা তোমাদের অধিকরণ, স্থানাধিকরণ, বিষয়াধিকরণ, এগুলি তোমরা দেখে রাখবে। অর্থাৎ কারক নির্ণয় তোমার ভালোভাবে জানতে হবে। আর যেগুলো বললাম সেগুলো সংজ্ঞা তোমরা ভালোভাবে করে রাখবে। তারপর তোমাদের সম্বন্ধ পদ, যে অকারক সম্পর্ক দুটি আছে তোমাদের, সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ। সম্বন্ধ পদ কারক নয় কেন, সম্বোধন পদ কারক নয় কেন, এবং যে সম্বন্ধ পদের প্রকারভেদ, এগুলো তোমাদের নতুন আছে, বইয়ে দেওয়া আছে, ব্যাকরণ বইয়ে। সম্বন্ধ পদের প্রকারভেদ একটু দেখে রাখবে এগুলো। তারপর তোমাদের সম্বন্ধ পদে যে বিভক্তির প্রয়োগ, হ্যাঁ, তারপরে বিভক্তি প্রধান কারক, অনুসর্গ প্রধান কারক, এগুলি তোমরা ব্যাকরণ অংশ দেখে রাখবে। এগুলি তোমরা যদি পরীক্ষার আগে একবার দেখে যাও, যদিও বলছি যে তোমাদের বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম প্রশ্ন হয়, তবুও পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে এই ধরনের প্রশ্নগুলি করার প্রবণতা বেশি, তাই তোমরা এই প্রশ্নগুলি থেকে আশা করছি কমন পেয়ে যাবে। তো
তো এই ছিল বন্ধুরা তোমাদের বাংলা বিষয়ের সম্পূর্ণ যে ফার্স্ট ইউনিটের সাজেশন। ভিডিওটি অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।